অনলাইন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরে থেকে ঈদ পালন করেছে। আমিও সুস্থ আছি। আজকে তোমাদের থার্ড ইয়ার অনার্সের প্লান্ট ফিজিওলজি অন্তর্ভুক্ত প্লান্ট গ্রোথ রেগুলেশন পড়াবো আমি, প্রফেসর হুসনিয়ারা খাতুন। তোমাদের গত ক্লাসে ফটোসিনথেসিস পড়িয়েছি, ফুল চ্যাপ্টারটা শেষ করেছি। অনেক বড় চ্যাপ্টার ছিল বলে ওটা প্রায় 3টার মতো ক্লাস নিতে হয়েছে। আজকে আমি তোমাদের একটা ভাবছি ছোট ছোট টপিকস গুলো শেষ করার জন্য, যাতে সিলেবাস শেষ করতে পারি, সেই কারণে আজকে আমি তোমাদের রেসপিরেশন না পড়িয়ে প্লান্ট গ্রোথ রেগুলেশন পড়াবো। প্লান্ট গ্রোথ রেগুলেশন হলো প্লান্ট উদ্ভিদের গ্রোথ রেগুলেটর করে, নিয়ন্ত্রণ করে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কত ক্লাসে পড়িয়েছে, গ্রোথ বৃদ্ধি এবং বিকাশকে গ্রোথ রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে যে বস্তু, যে সমস্ত পদার্থ, তাদেরকে বলা হয় একটা প্ল্যান্ট ফাইটোহরমোন বলা হয়। ফাইটোহরমোন তাহলে উদ্ভিদ কোষে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের তৈরি হয়ে স্বল্প ঘনত্বে উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে এবং রূপান্তরের মাধ্যমে বৃদ্ধি করে বা বৃদ্ধিতে বাধা প্রদান করে, তাকে সেই জৈব রাসায়নিক পদার্থকে বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটর বা ফাইটোহরমোন। উদ্ভিদে তৈরি হয়ে পড়ে, উদ্ভিদের বিকাশে, বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে বলে এটাকে উদ্ভিদ হরমোন বলে। তাহলে আমরা কি বলেছিলাম যে সংজ্ঞা থেকে বলতে পারি যে সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞাতে আমরা কি বলেছি যে স্বল্প পরিমাণে উদ্ভিদ কোষে তৈরি হয় এবং শারীরবৃত্তীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে এবং রূপান্তরের মাধ্যমে, মানে তার শারীরিক বৃদ্ধিগত বিকাশের শারীরিক অবস্থাকে রূপান্তরিত হওয়ার মাধ্যমে বৃদ্ধি এবং বিকাশ করে এবং তার বাধা প্রদান করে, তাকে বলা হয় হরমোন। আর রেগুলেটর করে, নিয়ন্ত্রণ করে বলে এদেরকে নয়। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি, তাহলে প্লান্ট হরমোনের যে বৈশিষ্ট্যগুলো বেরিয়ে আসে। তার মানে কি, উদ্ভিদ কোষে তৈরি হয়, উদ্ভিদে তৈরি হয়। 2 নম্বর হলো যে এরা বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বরে যদি আমরা বলি, নিয়ন্ত্রণ করে এরা স্বল্প ঘনত্বে কার্যকরী, খুবই স্বল্প পরিমাণে ব্যবহারে এরা কার্যকরী এবং এরা কি করে সুনির্দিষ্ট কার্যকলাপে অংশগ্রহণ করে এবং উদ্ভিদের বৃদ্ধি করে বা বিকাশ। কোনো ক্ষেত্রে কোনো আমরা পরবর্তী যখন প্রাকারভেদ করবো, হরমোনিক প্রাকারভেদ করবো বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যখন প্রাকারভেদ করবো, তার আমরা এটা উদ্ভিদ গ্রোথ। এখন দেখো যে হরমোন আবিষ্কার করেন প্রথমে জুলিয়াস ভন সক 1882 খ্রিস্টাব্দে। হরমোনের অস্তিত্ব পায়, উদ্ভিদের মধ্যে অস্তিত্ব উপলব্ধি করতে পারে, অস্তিত্ব সম্পর্কে ধারণা দেন। তারপরে সেল
কস কি অ্যান্ড কস কি অ্যান্ড কস কি 1895 সময় তিনি হরমোনটা আবিষ্কার করেন, তার অস্তিত্ব প্রমাণ করেন। অস্তিত্ব জানতে পারেন জুলিয়াস ভন স্যাক আর 1895 তাকে চলছেন। এই দুজন পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই হরমোনের অস্তিত্ব নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে থাকে। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে হরমোন উদ্ভিদের নির্দিষ্ট স্থানে তৈরি হয়, সেখানে না কাজ করে অন্যত্র স্থানান্তরিত হয়ে তার কার্যকারিতা দেখায়। তার মানে শীর্ষস্থভাবে যদি হয়, সেখান থেকে বাহিত হয়ে অন্যত্র তার ফাংশন শুরু হয় এবং বৃদ্ধি ও বিকাশে অংশগ্রহণ করে। তাহলে আমরা বিশ্লেষণ করে গেলাম কিভাবে এরা কি করে একটা নির্দিষ্ট কাজ করে নির্দিষ্ট স্থানে তৈরি হয়, স্বল্প পরিমাণে ব্যবহৃত হয়, স্বল্প ঘনত্বে ব্যবহৃত হয় এবং এরা বাহিত হয় বা ব্যাপিত হয়, মানে ব্যাপন প্রক্রিয়ায় চলে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা যে ব্যাপন বলতে আমরা জানি যেখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম দিকে, কিন্তু হরমোনের ক্ষেত্রে ব্যাপিত হয় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। হরমোন খাওয়া কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। হরমোনের উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে যে হরমোন ব্যবহৃত হয় তা বিভিন্নভাবে তৈরি হয়, তা উৎপত্তির উপর ডিপেন্ড করে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রাকৃতিক হরমোন, 2 নম্বর হলো কৃত্রিম বা সিনথেটিক হরমোন। ন্যাচারাল হরমোন যা উদ্ভিদ কোষে তৈরি হয় আর একই অ্যাক্টিভিটিসে একই কার্যকারিতা একইভাবে কাজ করে, সেরকম সেই কাজ তারা প্রাকৃতিক ভাবে মানুষ তার নিজের প্রয়োজনে অথবা কৃত্রিম ভাবে তৈরি করা হয় বা সিনথেটিক হরমোন। তাহলে উৎপত্তির উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা তৈরিকৃত বা কৃত্রিম উপায় বা সিনথেটিক, আর একটা হলো ন্যাচারাল যা উদ্ভিদ কৃষি তৈরি হয় এবং উদ্ভিদ কৃষি কাজে লাগে। এখন দেখো হরমোন আমি বললাম যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে আমরা কি বলি, বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে আমাদের কি দেখি, পুষ্টি উপাদান দরকার। হরমোন এবং পুষ্টি উপাদানের দুটোর ভিতরে পার্থক্য আছে। পুষ্টি উপাদান বলে বাহির থেকে যে উপাদান, অতিরিক্ত উপাদান উদ্ভিদ তার নিজ প্রয়োজনে লাইফ সাইকেল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাহির থেকে প্রয়োগ করা হয়, বাহির থেকে নিতে হয়, এবং সেটা অধিক পরিমাণে হতে পারে, স্বল্প পরিমাণে হতে পারে, সেটা হলো পুষ্টি। তাহলে হরমোন থেকে পুষ্টি উপাদান ভিন্ন। হরমোন তাহলে পুষ্টি উপাদানটা আর কি বৃদ্ধি বা প্রত্যক্ষভাবে বৃদ্ধিতে অংশগ্রহণ করলেও হরমোন এবং পুষ্টি উপাদান ভিন্ন প্রকৃতি বা ভিন্ন পাই। তার মানে পুষ্টি উপাদান হরমোন না বা বৃদ্ধি নিয়ন্ত্রক। তাহলে আমরা বৃদ্ধি নিয়ন্ত্রকের ভিতরে বৃদ্ধি নিয়ন্ত্রক এবং বৃদ্ধি কারক পদার্থ ভিন্ন ধরনের, দুটোর ভিতরে পার্থক্য। তাহলে আমরা হরমোন এবং পুষ্টি উপাদানের মধ্যে পার্থক্য কি, দুটোই তো বৃদ্ধিতে অংশগ্রহণ করে, দুটোর ভিতরে পার্থক্য তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই, যে একটা পুষ্টি উপাদান আর একটা হলো যেটা উদ্ভিদ তার নিজের থেকে অটোমেটিক্যালি ভিতরে তৈরি হচ্ছে এবং খুবই স্বল্প পরিমাণে তৈরি হয়ে স্বল্প ঘনত্বে তৈরি হয়ে সেটা বাহিত হয় এবং অন্যত্র কার্যকারিতা শুরু করে। আর পুষ্টি উপাদান হলো উদ্ভিদ তার বাহির তার লাইফ সাইকেল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাহির থেকে কি করতে হয়, যখন সে গ্রহণ করে। এই হরমোনটা তোমাদের আমি বৃদ্ধি এবং বিকাশের আমি সংজ্ঞায়িত করেছি, তার উপর ডিপেন্ড করে দেখি আবার কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর বৃদ্ধি কারক।
কারক হরমোন বলে, হরমোন বৃদ্ধি রোধক, বৃদ্ধি রোধক, রোধক হরমোন। 3 নাম্বার হলো প্রকল্পিত, প্রকল্পিত মানে মিনিং কি বলতে প্রকল্পিত, প্রকল্পিত হরমোন তার মানে বৃদ্ধিতে অংশগ্রহণ করে, যেটা একটা উদ্ভিদের ক্ষেত্রে দেখো বা মানুষের ক্ষেত্রে দেখো, আমি তোমাদের ফার্স্ট ইয়ারে যখন পড়িয়েছি বৃদ্ধির 4টে স্টেজ পড়িয়েছি, ল্যাগ স্টেজ, লগ স্টেজ, মনে আছে কিনা জানি না, স্টেশনারি অ্যান্ড ডেথ, 3টা স্টেজ পড়েছি। তাহলে এই যে 4টে স্টেজ তোমাদের পড়িয়েছি, 4টে স্টেজের 4 ধরনের, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তো ব্যাকটেরিয়া খেতে বা অর্গানিজমের ক্ষেত্রে পড়িয়েছি, কিন্তু প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো যখন একটা গাছ অঙ্কুরিত হয়, বীজ থেকে অঙ্কুরিত হচ্ছে, তখন তার ভিতরে যে সিক্রিয়েশন বা হরমোন কাজ করে, এক ধরনের হরমোন। তারপরে সে কিভাবে ভেজিটেটিভ গ্রোথ হয়, লম্বা হতে থাকে, আবার অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম তো জানো তো, বীজ থেকে বীজের সুপ্ততা আমি তোমাদের পড়াতে সময় পাবো কিনা, ছোট একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাস আছে। বীজের সুপ্ততা ভঙ্গ করে বীজ ভ্রূণের বৃদ্ধিকে বলা হয়, বীজের বৃদ্ধিকে বলা হয় অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন। আর গ্রোথ ফ্যাক্টর, অঙ্কুরোদ্গম ফিল ফ্যাক্টর, অনেকে বলো যে গাছ বেরিয়ে যাওয়াটা হলো ফিল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফিল্ডের ভিতরে পানি থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, টেম্পারেচার থাকতে হবে, লাইট থাকতে হবে ইত্যাদি। আর এগুলো বাহ্যিক, আবার ভিতরে কিছু থাকতে হবে যেগুলো হলো হরমোনাল চেঞ্জ, হরমোনাল, এগুলো হলো ফ্যাক্টর, ফিল ফ্যাক্টর। আর অঙ্কুরোদ্গম জাস্ট ভ্রূণের ঘুমন্ত অবস্থা, ঘুমের বা সুপ্ততা, যে এক সিজন থেকে আরেক সিজনে যে বীজ যে অঙ্কুরোদ্গম হয় না বা সেটা থেকে সিটের ভিতর থেকে যখন ভ্রূণটা বেরিয়ে আসে, এই ঘুমন্ত ঘুম ভেঙে যায়, সেটাকে বলা হয় জার্মিনেশন। তো এই যে জার্মিনেশন থেকে শুরু করি, কি হয়, জার্মিনেশন থেকে যার গাছে 2টো পাতা বা আস্তে আস্তে যাবে, তারপর ফিল ফ্যাক্টর যদি তুমি করবি, ওই সময় আবার পুষ্টি উপাদান প্রয়োজন পড়ে, পুষ্টি মাটির ফ্যাক্টর করে দেওয়া, মাটির পরিমাণে করে দেওয়া, ওর ডিপেন্ড করে, তখন হরমোনাল সিক্রেশনটা ডিপেন্ড করে। তখন কি করে ভেজিটেটিভ গ্রোথ হয়। ভেজিটেটিভ গ্রোথ হওয়ার পর বলে কি গাছ তার শাখা প্রশাখা বৃদ্ধি করে, তারপরে কি করে একটা নির্দিষ্ট সময় পরে ফ্লাওয়ারিং হয়। ফ্লাওয়ারিং প্রকল্পিত আমরা পড়বো, ফ্লাওয়ারিং হয়, ফ্লাওয়ার হয়, তাহলে রিপ্রোডাক্টিভ গ্রোথ হয়। এটাতে এক ধরনের হরমোন কাজ করে, এক ধরনের হরমোন কাজ করে। আরেক ধরনের যখন দেখা যায়, যখন ফুল ফলে, ফুল হলো, পরাগায়ন হলো, ফার্টিলাইজেশন হলো, তারপরে ফল হলো, তারপরে ফল হওয়ার পরে ফল পেকে গেল, ফল বড় হওয়ার পরে পেকে যাবে, এবং কি করবে, পাকার সময় দেখবা যে হলুদ রং ধরতেছে। অথবা যখন গাছের ভেজিটেটিভ গ্রোথের ক্ষেত্রে পাতা, যে সমস্ত পাতাগুলো আগে তৈরি হলো, আস্তে আস্তে হলুদ হয়ে বা ক্লোরোফিল সিনথেসিস হচ্ছে না, ক্লোরোফিল তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? আরেক ধরনের হরমোন এখানে আবির্ভাব হচ্ছে, যেগুলো ক্লোরোফিলকে তৈরি করতে বাধা দিচ্ছে, যাতে করে ক্লোরোফিল তৈরি না হয়, বাধা দিচ্ছে। পক্ষান্তরে আর অন্য ধরনের হরমোন হচ্ছে যেগুলো পাকাতে সরবরাহ করতেছে। এখানে কি করছে, তারপরে আর বৃদ্ধি হচ্ছে না, তখন কি করে চারদিকে হয়ে গাছ থেকে ফল পড়ে যায়। ঠিক আছে, তাহলে ওটা কি করে বৃদ্ধি রোধক। তাহলে প্রত্যেকটা বৃদ্ধিকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করছে কি এক ধরনের বিশেষ ধরনের পদার্থ, যা আর উদ্ভিদের তার নিজে সিক্রিয়েশন বা সিনথেসিস করে এবং তার লাইফ সাইকেলে বিভিন্ন স্টেজে কাজে লাগে।
কাজে লাগে। এবং এই যে আমি যে তোমাদের 4টে স্টেজ পড়ালাম জীবের ক্ষেত্রে, প্রথমে গ্রোথ হবে, তারপরে কি হবে ফলে ফলে রিপ্রোডাক্টিভ গ্রোথ হবে, তারপরে কি হবে আস্তে করে যাবো। মানুষের ক্ষেত্রে যেমন জন্ম হয়, তারপরে যৌবন, তারপরে পাথর চুল পেকে যায়, বৃদ্ধ হয়, গা হাতে চামড়া চামড়া পচে যায়, তখন অন্য ধরনের হরমোন সিক্রেশন হয়। প্লান্টের ক্ষেত্রে একই ধরনের, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে হরমোনাল বিভিন্ন স্টেজে যে হরমোন তৈরি হয় এর উপর বৃদ্ধি করে। তারপরে আমরা হরমোনকে 3 ভাগে ভাগ করেছি। একটা হলো বৃদ্ধি কারক হরমোন, বৃদ্ধি রোধক হরমোন, প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোনটা কল্পিত মানে কল্পনা, তার অস্তিত্ব বোঝা যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না, তার অস্তিত্ব সব টাচ করা যাচ্ছে না, আইসোলেশন করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, বৃদ্ধিকে আলাদা করা যায়, কিন্তু বোঝা যাচ্ছে যে এই সময় থেকে এই সময়ের ভিতরে কিছু কিছু পরিবর্তন যে হচ্ছে, সে পরিবর্তন কি কেউ নেপথ্যে সে ইনিশিয়েট করছে যে এটা হোক, হ্যাঁ সেটা সেই জন্য এই জন্য একে বলা হয় প্রকল্পিত হরমোন। যেমন ভার্নালিন, তারপরে ফ্লোরিজান, ফ্লাওয়ারিং যেগুলো হরমোন। এখন দেখো বৃদ্ধিকারক হরমোন। বৃদ্ধিকারক হরমোনের ভিতরে 3 ধরনের হরমোন আছে। একটা হলো অক্সিন, 1 নম্বর বৃদ্ধিকারক হরমোন। বৃদ্ধিকারক হয় অক্সিন। 2 নম্বর জিবরেলিন। 3 নম্বর হলো সাইটোকাইনিন। 3 ধরনের অক্সিন এক ধরনের ওই সৃষ্টির বা হরমোনের অস্তিত্ব যখন বুঝতে পেরেছে তখন কিন্তু অক্সিন দিয়ে শুরু হয়েছিল। যেমন ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডুল অ্যাসিটিক KW ভ্যান এভানা টেস্ট আমরা ইন্টারমিডিয়েটে কিছু একটা পড়েছি। এভানা টেস্ট যেটা আবিষ্কার করেন যে তুলি অস্তিত্ব করে যে দেখা যায় যে উদ্ভিদের হরমোনের অস্তিত্ব তিনি কি করে অস্তিত্ব আইসোলেশন করতে পারেন। যেমন এভানা গ্রুপের শীর্ষভাগে যে কভার কলেপ্টাইল যে কভার থাকে, যেমন ধান গাছে তোমরা খেয়াল করে দেবে একটা কভার দ্বারা আবৃত থাকে, যেমন ওকে বলা হয় কলেপ্টাইল। এই যদি ওর ভিতরে কিন্তু হরমোন থাকে, ওটাকে যদি তুমি শীর্ষভাগকে কেটে দাও, কেটে দিলে কি করবে ব্রাঞ্চিং হবে, গাছের ব্রাঞ্চিং হয়। এই শীর্ষভাগে ব্লক দিলে ব্রাঞ্চিং হয়, এটা যদি কেটে দিলে তাহলে ব্রাঞ্চিং হয়। আবার এটা যদি থাকে ব্রাঞ্চিং হবে না বা বন্ধ হয়ে থাকবে, এটা বন্ধ। তার মানে কি অচিত্রিত কোথায় তৈরি হয়? শীর্ষভাগে। কোথায়? কোন শীর্ষভাগে? উদ্ভিদের শীর্ষভাগে, মূলের শীর্ষভাগে, কাণ্ডের শীর্ষভাগে অক্সিন তৈরি হয় এবং সেটা বাহিত হয়। যখন তুমি এটি কেটে দিলে এখান থেকে বেরিয়ে হয়ে এবার এখানে ব্রাঞ্চিং হয়। এভানা টেস্টে যেটা আমরা পড়েছি, এই অক্সিন আবার কি করে 2 ধরনের, আমি যেটা বলেছি 2 ধরনের। একটা হলো কৃত্রিম, একটা হলো ন্যাচারাল হরমোন। ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডুল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডুল 3 ইথানল, ইন্ডুল 3 অ্যাসিডালডিহাইড ইত্যাদি। তারপরে আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তারপরে হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এগুলো হলো কি অক্সিন। তারপরে জিবারেলিনের ক্ষেত্রে জিবারেলিন নামক এক ধরনের ছত্রাক থেকে জিবারেলিন তৈরি হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল। যাই হোক আমরা পরে পড়বো জিবারেলিনের প্রথমে জিবারেলিন বিভিন্ন ধরনের একদেরকে পয়েন্ট আপ করা হয়েছে। জিবারেলিন 1, 2, 3
থ্রি আবিষ্কৃত হয়েছে। এইভাবে সাইটোকাইনিন, সাইটোকাইনিনটা হলো জিয়াটিন। এই হলো। তা আমরা আজকে অক্সিন সম্পর্কে আলোচনা করব। অক্সিন যেটা বল, এখন দেখো ইন্ডুল 3 এর স্ট্রাকচার হচ্ছে, অক্সিন হলো বৃদ্ধি কারক হরমোন, বৃদ্ধিতে অংশগ্রহণ করে। কি কি অংশগ্রহণ করে? উদ্ভিদের লম্বা তৈরি করে, লম্বা হওয়ার জন্য কোন গাছ যদি আমরা পর্ব মধ্য পড়েছি, পর্ব মধ্য যে তাহলে পর্ব মধ্যটা যদি প্রশস্ত হয়, বড় হয়, লম্বা যে বড় হয় তাহলে গাছ বড় হবে। আর যদি এটা খুব কাছাকাছি থাকে তাহলে কি হবে? গাছ ছোট হয়ে যাবে। গাছের ক্ষেত্রে বলো তাহলে পর্ব মধ্যকে বৃদ্ধি করে কি তাছাড়া কি করে? এর কার্যকারিতাটা কি? অক্সিজেনের কার্যকারিতা ফটোপিরিয়ডিজম, তারপরে জিওট্রপিজম, জিওট্রপিজম, তারপরে দীর্ঘায়ন, তারপরে ধরো বিভিন্ন ধরনের ফলের তৈরির ক্ষেত্রে, গাছের বৃদ্ধির ক্ষেত্রে, গাছের ফুলের তৈরির সঙ্গে মিক্সচার হিসাবে অনেক সময় ব্যবহার করা হয়। যখন ক্যালাস তৈরি করতে মানে কৃত্রিম উপায়ে, কৃত্রিম পরিবেশে অধিক পরিমাণে মাইক্রোপ্রপাগেশন তোমাদের বলতে, প্রপাগেশন যখন করতে আর বলবে, মাইক্রো মানে ক্ষুদ্র ভাবে প্রপাগেশন বৃদ্ধি দেয়। যেমন ধরো একটা টেস্ট টিউবের ভিতরে অধিক পরিমাণে গাছ, আমরা যদি চারা, এই যেমন বন্যার সময়, এখন দেখতে পাচ্ছ যে বন্যায় কি চট, আমরা গাছের ধানের চারা তৈরি করি, ধানের চারা তৈরি করে সিড বেড। সিড বেড তৈরি করার জন্য একটা উঁচু জায়গা থাকে যেখানে পানি ধরে রাখতে পারে না, পানি ঝরে যাবে, এরকম একটা অবস্থায় এবং এরকম স্থানে সিড বেড গুলো, ধানের থেকে সিড বেড গুলো, এইবার যে বন্যা হয়েছে সমস্ত সিড বেড গুলো, ধানের সিড বেড গুলো ডুবে গেছে। যার জন্য ডুবে যাওয়াতে এদের কি হয়েছে যে ধানের দেখার চারা পাচ্ছে না। তাহলে কৃষকের কি হচ্ছে? কৃষকের প্রচুর ক্ষতি হচ্ছে। পুনরায় ধান তৈরি করতে পিছিয়ে যাচ্ছে। আবার সেই ধানের ফিল্ডে সিড বেড তৈরি করবে, সিড ফেলাবে, তারপরে গাছ হবে, অনেকটা সময় লাগবে, অনেকটা সময় পিছিয়ে যাবে গাছটা। এর আগে আবার খরা আসতে পারে, বন্যা আসতে পারে, শীতের বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিকূলতা আসতে পারে। যাতে করে আমরা প্রত্যেকবার যে ফসলের আগাম ফসল কৃষকরা যেন উঠাতে পারে, সেই কারণে আমরা এখন আধুনিক যে প্রযুক্তি তৈরি হচ্ছে, সেরকম মাইক্রোপ্রপাগেশন। এখন দেখো, যদি আমাদের ওইরকম ফিল্ড থাকতো, আমরা ল্যাবরেটরিতে পর্যাপ্ত পরিমাণ সিড তৈরি করে আমরা কৃষককে সাপ্লাই দিতে পারতাম। একটা ছোট্ট একটা ব্যাকটেরিয়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণ কোটি কোটি গাছ তৈরি করা যায়। একটা ল্যাবের ভিতরে, ছোট একটা ল্যাবের ভিতরে কোটি কোটি, সেটা খুবই স্বল্প সময়ের ভিতরে অধিক গাছ তৈরি করা যায়। এটি হলো মাইক্রোপ্রপাগেশন। তাহলে এই যে বন্যার সময় ধরো আমি ধানের কথা না বললাম, অন্য ফলনের কথা, অন্য সবজির কথা বলো, অন্য গাছের কথা বলো, আদার্স বিভিন্ন ধরনের গাছ, সেই গাছগুলোকেও যদি আমি সিড বেড যদি ডুবিয়ে যায়, মরে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কৃষকটা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখানে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার স্কোপ নাই। তাহলে ক্যালাস তৈরির মাধ্যমে, ক্যালাসের মাধ্যমে আমরা কি করি? অক্সিজেনের মাধ্যমে আমরা এগুলো হলো ওদের দিয়ে কাণ্ড। অক্সিজেন সাধারণত এরা এককভাবে কাজ করতে পারে না। তার কার্যকারিতা হলো ভিন্ন দুই ভাবে, একটা মানে সিঙ্গেল, একটা কম্বাইন্ড। কম্বাইন্ড হলে প্রোটিনের সঙ্গে কম্বাইন্ড অবস্থায় সে কাজ করে। তাহলে আমরা কি বলবো, এর কাজ কি? অক্সিজেনের কাজ হলো যে উদ্ভিদের দীর্ঘায়নে সহায়তা করা বা বৃদ্ধিতে সহায়তা করে, বিভিন্ন ধরনের বৃদ্ধিতে সহায়তা করে। তারপরে কি ফটোট্রপিজম মানে উদ্ভিদ কি উপরে উঠে, বিটপ
তোমরা বলে পড়েছো বিটল শুট, যেটা উপরে গাছের উপরে অঙ্কুরোদ্গমের পরে গাছের উপরে উঠতে সাহায্য করে এক ধরনের হচ্ছে। আর কি করে রুট তৈরি করতে সহায়তা করে, রুট তৈরি করে ভিতরের দিকে জিওট্রপিজম, এবং জিওট্রপিজম হলে রুটকে ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। জিওট্রপিজম বিভিন্ন ধরনের ক্যালাস তৈরি করতে পারে। ক্যালাস তৈরি করতে একটা পেটি বা অধিক পরিমাণে ফলনের জন্য আমরা এখন আর্টিফিশিয়ালি গাছ তৈরি করার জন্য গাছ যে সমস্ত সিডগুলো, যে সমস্ত গাছের ফার্টিলাইজেশন হচ্ছে না সেগুলাকে ভেজিটেটিভ গ্রোথের মাধ্যমে আমরা ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই হরমোন ইউজ করে আমরা টিস্যু কালচার করে আমরা গাছ তৈরি করতে পারি। তারপরে দেখো আম যে যে সমস্ত ফলগুলোকে পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পিক ফল তৈরি করতে পারতেছি এই হরমোনের পরে অক্সিজেন ব্যবহারের মাধ্যমে। 2,4-D হলো যে রুটিং হলে, 2,4-D হলে যে সমস্ত গাছ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, যে একটা ফিল্ডে তুমি একবীজপত্রী উদ্ভিদ গাছ লাগাবে, সেই ফিল্ডটাকে তুমি পরিষ্কার করার জন্য সমস্ত দ্বিবীজপত্রী গাছগুলাকে 2,4-D বলে দিয়ে ওগুলা মেরে ফেলা যায়, মানে পরিষ্কার আগাছা নাশক। আমরা তো আগাছা তো তোমরা জানো আগাছা কাকে বলে। আগাছা হলো অপ্রত্যাশিত উদ্ভিদ। অপ্রত্যাশিত উদ্ভিদ মানে যেটা আমি কাঙ্ক্ষিত উদ্ভিদ না, কাঙ্ক্ষিত গাছের ক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদগুলো ডিস্টার্ব করে তাদেরকে বলা হয় আগাছা। যেমন ধান গাছে যদি গম হয়, গম যদিও আমাদের উপকারী যে, কিন্তু আমার উদ্দেশ্য হলো ধান চাষ করা, এবং সেখানে যদি অপ্রত্যাশিত ভাবে গম গাছ জন্মায় তাকে আমরা বলবো আগাছা। তেমনি কোন একটা গাছে যদি আমরা অন্য গাছ যদি লাগাতে চাই, সেখানে যে গাছগুলোকে 2,4-D স্প্রে করে এগুলাকে মেরে ফেলানো যায়। 2,4-D হলে আমরা বলছি যে একটু হরমোন। আচ্ছা, এখন অক্সিজেন তোমাদের কিছু কিছু এই অক্সিজেনের কিছু স্ট্রাকচার পরীক্ষায় আসে। যেমন ধরো ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড, আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড এর স্ট্রাকচার সংক্ষেপে টাকা করে সেই স্ট্রাকচারটা দেওয়া। হরমোনটা হলো, এটা হলো হেটারোসাইক্লিক। আমাদের হেটারোসাইক্লিকটা বলতে সাইক্লিক বেঞ্জিং স্ট্রাকচার সাইক্লিক, আর নন হেটারোসাইক্লিক মানে আরেকটা ব্রাঞ্চ থাকে, তাহলে হেটারোসাইক্লিক। তাহলে আমরা দেখি, তোমরা খেয়াল করো, আমি একটা দিয়ে তোমাদের সবগুলো বুঝাবো। একটা স্ট্রাকচার এঁকে এটা হলো সাইক্লিক, এটা হচ্ছে এক্সট্রা ব্রাঞ্চ, এটা সাইক্লিক। তোমরা জানো যেখানে কি বেঞ্জিং স্ট্রাকচার কি থাকে, সেগুলো তোমরা জানো। এটা হলো কি ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। 3টা দেখা যাচ্ছে না, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। 3 মানে 1 2 3, এই যে 3 নম্বর পজিশনে অ্যাসিটিক অ্যাসিড আছে। 3 নম্বর এই জন্য এটাকে বলে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এক ধরনের স্ট্রাকচার। এখন দেখো তোমাদের যে থার্ড ইয়ারে অনার্সে যে সব যে ইগুলো আছে, ইন্ডোল 3 ইথানল, একই জিনিস কিন্তু শুধু এই যে 3 এখানে 3 নম্বর পজিশনে 3 কি ইথানল, ইথাইল অ্যালকোহল থেকে ইথানল। তারপরে ইন্ডোল 3 ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড, অ্যাসিডালডিহাইড, অ্যাসিডালডিহাইড 3 আছে। আমি বলছি তোমরা সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। আমি কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে শুধু চেঞ্জ করছি, শুধু এইটুকু চেঞ্জের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটুকু চেঞ্জের জন্য চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন দেখা ইন্ডোল 3 লিখো সঙ্গে সঙ্গে
ইন্ডোল 3 অ্যাসিটালডিহাইড। এখানে দেখো ইন্ডোল 3 সায়ানাইড। নাইট্রাইট, ইন্ডোল 3 নাইট্রাইট। এখন দেখো এইগুলো হলো আমাদের ন্যাচারাল অক্সিজেন, ন্যাচারাল। তা সিনথেটিক হরমোন যেগুলা, সিনথেটিক অক্সিজেনের ক্ষেত্রে সিনথেটিক হরমোনের ক্ষেত্রে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথলিক অ্যাসিড আলফা না বললো, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D পরীক্ষায় আসে, এগুলো কিন্তু স্ট্রাকচার আসে পরীক্ষায়। 2,4-D 1, 2, 3, 4, 5, 6, 2 chlorine, 4 chlorine। হলো 2,4-D। 2 নাম্বার কার্বন, 3 নাম্বার হবে ক্লোরিন, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। স্ট্রাকচার গুলো তোমরা, আর অক্সিজেনের যে স্ট্রাকচার সেগুলো আমরা বৃদ্ধিকারক হরমোনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, অক্সিজেন। এই অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি ধরনের অক্সিজেন থাকতে পারে, যে একটা সিনথেটিক আর ন্যাচারাল অক্সিজেন। এই সিনথেটিক অক্সিজেনের ভিতরে তারপরে সাইটোকাইনিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন। তারপরে হলো প্রকল্পিত হরমোনের কথা আমরা বলেছিলাম। প্রকল্পিত হরমোন যে অস্তিত্ব মধ্যে পাওয়া যায়নি, সেই প্রকল্পিত হরমোন বলে যেগুলো ফ্লাওয়ারিং হরমোন, যে ফ্লাওয়ার তৈরি করার জন্য যে সমস্ত হরমোন তৈরি করে। এখন হলো অক্সিজেন সিনথেসিস। আমরা যেটা তোমাদের সিলেবাসে অক্সিজেন ট্রিপ্টোফ্যান থেকে, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিজেন তৈরি করা হয় বলে চাষে করে। ট্রিপ্টোফ্যান হলো এক ধরনের কি অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন গ্রুপ থাকে, অ্যামাইনো অ্যাসিড অ্যামিন গ্রুপ থাকে ট্রিপ্টোফ্যান। এটা হলো স্ট্রাকচার হলো কি হেটারোসাইকেল। হেটারোসাইকেলের যেটা আমরা একটু ছোট করে আঁকি, দেখো ছেলেরা ছোট করে না ধরবে না।
ট্রিপ্টোফ্যান, এটা হলো ট্রিপ্টোফ্যান। এখানে দুইটা পোর্শন দিয়ে ট্রিপ্টোফ্যান ট্রান্স এমিনোকে বের করে দেয়। এখন অক্সিজেন ইন করে। তাহলে দেখো কি এনজাইম? ট্রিপ্টোফ্যান। এখন লিখো, ট্রিপ্টোফ্যান লিখবে দাও। ট্রিপ্টোফ্যান অ্যামিনো ট্রান্সফার্ড অ্যামিনো এনজাইম, অ্যামাইনেজ এনজাইম। এই জেনারিক এনজাইম এটা এমিনকে বের করে দিল। এখানে এনজেলে দিয়ে কি করে ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড তৈরি করে। ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড এটা বের করে দেওয়াতে ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড। Indole 3 CH2 C pyruvic acid. Indole 3 এইটার 3 পজিশন, ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড। তোমরা এখানে লিখে ফেলো ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড। তারপরে ইন্ডোল 3 কে ডিকার্বোক্সিলেজ এনজাইম কার্যকারিতা। পাইরুভিক অ্যাসিড ডিকার্বোক্সিলেজ এনজাইম কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়। কার্বন ডাই অক্সাইড বের করে দিয়ে দিল, এখানে একটা হরমোন তৈরি করে। অ্যাসিটালডিহাইড। তারপরে কি করে তারপরে তৈরি হয় হাইড্রোজিনেজ এনজাইম। মানে হাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড দেখা যাবে না। ছেলেরা দেখতে পাচ্ছ না তো, এখানে নিচের দিকে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার তোমাদের আমি দিয়েছি, তো আমি আঁকতেছি নিচের দিকে, তোমরা খেয়াল করবে। ওটা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এগুলো নিচের দিকে দেখা যাবে না। ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। দেখতে পাচ্ছি কি কতদূর পর্যন্ত দেখা যাবে? ডিকার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় এখানে কি করে ট্রিপ্টামিন তৈরি করে। এটা হলো ট্রিপ্টামিন তৈরি। তারপরে একটা ট্রিপ্টামিনের মাধ্যমে
অ্যাসিটিকে অক্সিজেন ইন করে ইন্ডোল 3 অ্যাসিডালডিহাইড, তারপর ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এখানে দেখো, এখানে এক ধরনের এনজাইম যা অ্যামিনকে ট্রান্স অ্যামিন এনজাইম কাজ করে এটা অ্যামিনকে বের করে দেয়। এখানে ডি কার্বক্সিলেজ এনজাইম কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, ডি কার্বক্সিলেজ এনজাইম কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়। এখানে অ্যামিনকে ট্রান্সফার অ্যামাইলেজ এনজাইম অ্যামিনকে বের করে দিই কি করে একেবারে দুইটা ওয়েতে ট্রিপ্টোফ্যান থেকে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড তৈরি হতে পারে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা আজকে ভালো করে পড়ো। এবং আমরা অক্সিজেন কাকে বলে, হরমোন কাকে বলে, হরমোন কয় ধরনের হতে পারে এবং কোন হরমোনের কোন স্ট্রাকচার গুলো পরীক্ষা আসে এবং এদের ফাংশন, এদের কার্যকারিতা, কি কি কাজে কি কি কাজে অংশগ্রহণ করি বা কি কি এদের দ্বারা কাজ করানো যায়। আরেকটা কথা, হরমোন এবং এনজাইম, হরমোন কিন্তু বৃদ্ধিতে অংশগ্রহণ করে, বৃদ্ধি কারক, এরাও কিন্তু বিভিন্ন ক্রিয়াকাণ্ডে অংশগ্রহণ করে, শারীরিক কাজে অংশগ্রহণ করে, কিন্তু নিঃশেষ হয়ে যায় বা ব্যবহৃত হয়ে যায়। এনজাইমে কিন্তু বিভিন্ন বৃদ্ধিতে অংশগ্রহণ করে এবং বৃদ্ধিকারক হিসাবে বৃদ্ধিতে অংশগ্রহণ করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা হ্রাস করে। কিন্তু যার ফলে যেমন ধরো এনজাইমের খাদ্য গ্রহণ, উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করা, যে বিভিন্ন ধরনের এনজাইম সেটাকে পরিপাক বা স্টার্চ কিভাবে বিভিন্ন কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়, কিভাবে হয়ে যায়, এটিপি তৈরি হয়, এই কাজগুলো যেটা ভেঙে ভেঙে করে এবং নিজে কি থাকে, নিজে অপরিবর্তিত থাকে। এনজাইম পরীক্ষায় 2 নম্বর অথবা 3 নম্বর একটা কোশ্চেন আসতে পারে, এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য কি। এনজাইমগুলি এক ধরনের প্রোটিন, আর হরমোন তৈরি হয়, হরমোনটা অ্যামাইনো অ্যাসিড থেকে, এটা রাসায়নিক পদার্থ। তারপরে হলো এক ফাংশনটা হলো ওরা এক জায়গায় একটি নির্দিষ্ট স্থানে তৈরি হয় এবং সেখানে কার্যকারিতা থাকে না, সেখানে ফাংশন নাই, এরা সেখান থেকে বাহিত হয়ে অন্যত্র ফাংশন করে বা কাজ করে। কিন্তু এনজাইম যে নির্দিষ্ট স্থানে থেকে যায়, সেখানে তারা নির্দিষ্ট স্থানে থাকে এবং সারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়াকে ত্বরান্বিত বা হ্রাস করে, আর আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়। এইটা হলো হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য। পরীক্ষায় যদি আসে 2 নম্বরের কোশ্চেনটা হরমোন। তারপরে আমাদের হরমোন এবং হরমোন বৃদ্ধিকারক পদার্থ বা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ, বৃদ্ধিতে অংশগ্রহণকারী পদার্থ। এখনো কিন্তু পুষ্টি উপাদান, কিন্তু বৃদ্ধির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু পুষ্টি উপাদান ছাড়া কিন্তু উদ্ভিদের জীবন বা লাইফ সাইকেল চলবে না, হরমোন ছাড়াও চলবে না, কিন্তু চলবে। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পরীক্ষায় যদি আসে পুষ্টি উপাদান এবং হরমোনের মধ্যে পার্থক্য কি, তাহলে তোমরা বলতে পারবে যে হরমোন সাধারণত হরমোন নিজে তৈরি হয়, নির্দিষ্ট কোষে তৈরি হয়, নির্দিষ্ট কোষে বিভিন্ন বৃদ্ধি অংশগ্রহণ করে নিজে নিঃশেষ হয়ে যায়। আবার পুষ্টি উপাদান বাহির থেকে প্রয়োগ করতে হয়, বাহির থেকে উদ্ভিদ তার নিজের প্রয়োজনে কি করে যে প্রয়োজনে সেগুলো পুষ্টি উপাদানগুলো বাহির থেকে গ্রহণ করে। আজ এই পর্যন্ত। তোমরা আবারও বলছি, যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা শুধু আমার ক্লাস তা না, প্রত্যেকটা ক্লাস যারা তোমরা ছেলেরা ফলো করছো, প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন কিন্তু রেডি করে রাখবে। কারণ পরীক্ষা যখন শুরু হবে, শুধু পরীক্ষাই হতে থাকবে, তখন কিন্তু আর সুযোগ পাবে না। এই যে অনলাইনে ক্লাসগুলো করছো, মনে করছো অনলাইনে ক্লাস হলো কি করলে কি না করলে কি, কিন্তু এরকম যদি ধারণা পোষণ করে থাকো তোমরা, তাহলে কিন্তু আমরা যে প্রচেষ্টায় আছি যে তোমাদের যে ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য, সেই ক্ষতি কিন্তু পুষিয়ে উঠতে পারবে না তোমরা অলসভাবে যদি রেখে দাও। আমি আজকে ক্লাসে যেটা করালাম, সেই ক্লাসটা আজকেরটা প্রতিদিনের ক্লাসগুলো
যে টিচারই করাক না কেন প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন শেষ করে দিবে। আবারও বলছি, সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব ঘরে অবস্থান করো। আজ এই পর্যন্ত।